প্লিজ আকাশ, তুমি যে করেই হোক আমাদের সবাইকে বাঁচাও। বাহ, আজকে বাঁচানোর কথা বলছো, অথচ তুমি আমাকে সব সময় বিপদের মুখে ফেলার চেষ্টা করো। দেখো, এই লড়াই এখন আমার আর তোমার নয়, এই লড়াই এখন পুরো প্লেনের যাত্রীদের সুরক্ষার জন্য। ঠিক বলেছে, একজন পাইলট হিসেবে ওদের বাঁচানো আমার দায়িত্ব। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি সব সময় আমার থেকে দূরে থাকবে, কারণ ভাগ্য খারাপ যে তোমার মতো মেয়েকে আমার সাথে এই একই প্লেনে পাঠিয়েছে। ওই, তুই নিজেকে কি ভাবছিস বল তো? তুই কি ভেবেছিস তোকে আমি এত তাড়াতাড়ি মাফ করে দেব? তা কখনোই হবে না। ভুলে যেও না, আমি তোমার সিনিয়র, তাই সম্মান দিয়ে কথা বলো। ওই তোমরা কি শুরু করলে? এইদিকে প্লেন হাইজ্যাক হয়েছে আর তুই কিছু না করে তোরা দুজন ঝগড়া করতে ব্যস্ত। তাই জানিস না, এই মেয়েটা ওই হাইজ্যাকার থেকেও ভয়ঙ্কর। তোরা কি দুজন দুজনকে আগে থেকেই চিনিস? হ্যাঁ, চিনি তো, সে 7 বছর থেকে। কি, 7 বছর ধরে? তাহলে তো খুব ইন্টারেস্টিং হবে। তাহলে আমাকে একটু কাহিনীটা শোনা না প্লিজ। ওই রাশিদের বাচ্চা, এখানে প্লেন হাইজ্যাক হয়েছে আর তোর কাহিনী শুনতে ইচ্ছে হচ্ছে? না, আসলে 7 বছর আকাশ স্যার কি করে চিনলো ওনার সাথে? এই কয়েক মিনিটেই উনি কেমন তা বুঝতে পেরেছি। ওদের চেঁচামেচির শব্দ শুনে প্লেনের ভেতর থেকে রানা বের হয়ে আসে পাইলট রুমে। ওই তোরা চুপ করবি? তোরা কি ভেবেছিস এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে চালাকি করে বেঁচে যাবি? তা কিন্তু হবে না, মনে রাখবি। ঠিকই বলছেন, এই ছেলেটার জন্য আমি জীবনে কখনো ফার্স্ট হতে পারিনি। সত্যি আকাশ স্যার, আপনি এই 7 বছরের কিছু কাহিনী বলুন। এমনিতেই ওদের জন্য আমরা কিছু করতে পারি না, তাই এই বোরিং না থেকে বলতে থাকেন। ওই তোরা কিসের কাহিনী কথা বলছিস? ওদের দুজন তো ঝগড়াই লেগেছে, তাই ওরা নাকি পূর্ব পরিচিত, তাই বললাম ওদের মধ্যে কিভাবে টম অ্যান্ড জেরি সম্ভব তা জানতে চেয়েছি। ওহ, যা বলছে তা কি সত্য? হ্যাঁ সত্যি। তাহলে তো ভালোই হলো। ওই পাইলট, তুই তাহলে বলতে থাক। কি বলবো? কিভাবে তোদের মধ্যে এই টম অ্যান্ড জেরি সম্পর্ক হলো? তাহলে শুনুন, সময়টা ছিল আমি যখন নতুন একটা কলেজে ভর্তি হয়েছি। তখন ভালোই চলছিল আমার দিন। প্রথম বর্ষের ফাইনালের আগে এই বজত মেয়েটা এসে ভর্তি হয়। কি, তোর এত বড় সাহস কি করে হয় আমাকে বজ্জাত বলার? এই মেয়ে, তুই চুপ কর। আর হ্যাঁ, তুই বল এরপর কি হয়েছে? এরপর ফাইনালে আমি ফার্স্ট হই আর ও হয় সেকেন্ড। এরপর থেকে শুরু হয় আমাদের মধ্যে টম অ্যান্ড জেরি। তাহলে বন্ধুরা চলুন ফ্ল্যাশব্যাকে গিয়ে ওদের সেই কলেজ লাইফের কাহিনীগুলো শুনে নিই। ফ্ল্যাশব্যাক 7 বছর আগে। দেখুন স্যার, আকাশ ক্লাসে ঘুমাচ্ছে। আদ্রের কথাই স্যার আকাশের দিকে তাকায়, দেখেও সত্যি সত্যি ঘুমাচ্ছে, তাই স্যার আকাশের কাছে আসে। আকাশ, তুমি ক্লাসে ঘুমাচ্ছ কেন? স্যার, রাতে পড়া মুখস্থ করতে করতে ঘুমোতে পারিনি, তাই এখন চোখ লেগে গেল। আকাশের কথা শুনে ক্লাসে থাকা সব ছাত্রছাত্রী হাসতে থাকে। স্যার ওদের সবার হাসি বন্ধ করতে বলে। স্যার আকাশকে কোনো কথা না বলে ক্লাস করাতে থাকে। সামনে আকাশের এসএসসি ফাইনাল পরীক্ষা, তাই ওদের অনেক বেশি পড়তে হয়। আকাশ ক্লাসের টপ 1, সবসময় ওর রোল নাম্বার 1 থাকে। আর দ্বিতীয় হচ্ছে আদ্রি, তাই আদ্রি আকাশকে একটুও সহ্য করতে পারে না। আকাশ ক্লাসে ফার্স্ট বয় ছিল, তাই স্যার ওকে কোনো কিছু বলল না। তা দেখে আদ্রি অনেক রাগ হয়। স্যার, আপনি ওকে ক্লাসে ঘুমানোর জন্য কোনো শাস্তি দিলেন না কেন? দেখো, ভুলে যেও না আমি তোমার স্যার হই, আর তোমার বাবা এই কলেজের সভাপতি বলে তুমি এমনভাবে কথা বলতে পারো না, বুঝলে? তাই ভালোভাবে নিজের মধ্যেই থাকো। আমি কি করি না করি সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝলে? বুঝতে পেরেছি স্যার। স্যার ক্লাস করাতে থাকে। অন্যদিকে আদ্রি রাগে মুখ ফুলে বসে আছে। স্যার ক্লাস শেষ করে চলে যায়। সব স্যারই আকাশকে চেনে, তাই আকাশ ক্লাসে ঘুমালেও কোনো স্যার ওকে কিছু বলে না, কেননা এই পুরো কলেজে ওর মতো ট্যালেন্ট আর কারো নেই, সেই জন্য। সব স্যার ক্লাস শেষ করে চলে যায়। ক্লাসের সময় শেষ, তাই সব ছাত্রছাত্রী ক্লাস থেকে বের হবে। এমন সময় আদ্রি বলে, দেখ দেখ, সারা রাত চুরি করে এখন ক্লাসে কিভাবে ঘুমাচ্ছে। যতই ও দোষ করে না কেন, স্যার ওকে কিচ্ছু বলে না। এই কলেজের সব স্যার কেন যে ওকে আদর দিয়ে মাথায় তুলে রাখে কে জানে।
এই ছেলের জন্য আজকে স্যার আমাকে এত কথা শোনালো। এই ছেলেকে সব ছেলে মেয়ে পছন্দ করে, কারণ ওর থেকে সবাই সাহায্য পায়, সাথে স্যার তো আছেই। তাহলে একটা কাজ করলে হয় না? ওকে সবার সামনে খারাপ বানিয়ে দিলে কেমন হবে? কথাটা মন্দ বলিসনি। তাহলে সুযোগ বুঝে ওর নামে একটা কিছু উড়িয়ে দেব, তারপর এই কলেজ থেকে ওকে বিদায় করে দেব। তাহলে আর তোর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তাহলে এখন সুযোগের অপেক্ষা। আকাশের ঘুম ভেঙে গেলে ও চলে আসে বাড়িতে। আকাশ নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। বাড়িতে কেউ নেই আকাশের। ছোটবেলায় ওর বাবা মাকে হারিয়েছে। অনেক কষ্ট করে ও দিন কাটায়। দিনের বেলায় কাজ করে, যা রোজগার করে তা দিয়ে ওর কোনো রকমে চলে যায়। আর কলেজ থেকে উপবৃত্তি পায়, তার সাথে মেধা তালিকার জন্য প্রতি মাসে $50 করে পায়। সেই জন্য ওকে তেমন একটা বেশি পরিমাণ কষ্ট করতে হয় না। বিকাল থেকে রাত পর্যন্ত একটা দোকানে কাজ করে, আর রাত 10টা থেকে 4টা পর্যন্ত পড়াশোনা করে, আবার ভোর 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করে। সেই জন্য ক্লাসে ঘুমায়, তবে সবসময় পড়া শিখে আসে। কলেজের স্যার আকাশের এমন অবস্থা দেখে ওকে মেধা তালিকার নামে ওঠাতে সাহায্য করে, যার জন্য আকাশের নিজের খরচ চালাতে কষ্ট হয় না। রাতে পড়া শেষ করে আকাশ সকালে আসে ক্লাসে। তখন পুরো ক্লাস খালি ছিল। কি ব্যাপার, পুরো ক্লাস খালি? সবাই কোথায় গিয়েছে? মনে মনে কি হলো? কি ভাবছিস? ক্লাসের সব ছাত্রছাত্রী কোথায় গেল? হ্যাঁ, তাই ভাবছি। ওদের আজকে আসতে দেরি হবে, কারণ আজকের ক্লাস শুরু হবে সকাল 11টায়। তা তুই জানিস না? এখন বাজে 9:30। এই রুমে এখন শুধুমাত্র আমি আর তুই আছি। নদী, দরজা বন্ধ করে দে। দরজা কেন বন্ধ করতে বলছো? কারণ আজকে তোকে অনেক কিছু দেখাবো, সেজন্য। মানে ঠিক বুঝলাম না। আদ্রি ওর জামা ছিঁড়তে থাকে, তার সাথে চিল্লাতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাকে, নয়তো আকাশ আমার সর্বনাশ করে ফেলবে। বাঁচাও। আদ্রি চিল্লাতে চিল্লাতে কৌশলে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এইদিকে আকাশ গিয়ে আদ্রিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কলেজে কিছু স্যার ও ছাত্রছাত্রী চলে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে আদ্রি একটা কোণায় বসে বসে কান্না করছে। তাই নদী একটা কাপড় দিয়ে আদ্রিকে পেঁচিয়ে নেয়। স্যার এসেই আকাশের গালে 2টা থাপ্পড় দেয়। আকাশ, আমি তোমার থেকে এই আচরণটা একটুও আশা করিনি। বিশ্বাস করুন স্যার, আমি ওর গায়েও হাত দিইনি। তাহলে ওর এই অবস্থা কি করে হলো? বিশ্বাস করেন স্যার, ও নিজে নিজে এইসব করেছে। তুমি এত তাড়াতাড়ি ক্লাসে কি করতে এলে? স্যার, ক্লাস তো 9:30টায়, আমি তো ঠিক সময় এসেছি। কেন, তুমি জানো না আজকে প্রথম 2 বিষয়ের ক্লাস হবে না? স্যার, তাহলে ওরা দুজন কেন এসছে? স্যার, আমরা তো সকালে প্রাইভেট পড়ি, প্রাইভেট শেষ করে তাই আমরা দুজন ক্লাসে আসি। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওখান থেকে এসে দেখি দরজা বন্ধ, আর ভেতর থেকে অদ্রিত চিৎকার করছে। তাই আমি আপনাকে ডেকে এনেছি। বিশ্বাস করুন স্যার, আমি আসার আগে এরা দুজন ভিতরে ছিল। আমি আসার পর নদী বাইরে গিয়ে দরজা আটকে দেয়। দেখো আকাশ, আমি তোমাকে 3 মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করছি। প্লিজ স্যার, এমনটা করবেন না। কোনো কথা নয়, তুমি এখনই আমার সাথে আসো। আকাশ স্যারের পেছনে চলে যায়, সাথে বাকি সবাইও চলে যায়। অন্যদিকে আদ্রি কোণায় থেকে বেরিয়ে আসে। দূর, চাইলাম কি আর হলোটা কি? সেটাই তো ভেবেছিলাম, ওকে বের করে দেবে, কিন্তু তা না করে 3 মাসের জন্য বহিষ্কার করলো। সেটাই তো ভাবছি। আকাশ স্যারের সাথে রুমে গেল। দেখো আকাশ, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি এমনটা করতে পারো না। তাহলে স্যার, আপনি যে আমাকে... আমি তোমার ভালোর জন্য করেছি। ওর বাবা এই কলেজের সভাপতি, উনি জানলে তোমাকে বের করে দিবে, তার সাথে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই আমি তোমাকে 3 মাসের জন্য করেছি। ধন্যবাদ স্যার আমার উপরে এই বিশ্বাসটা রাখার জন্য। তবে এই 3 মাস তুমি ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে স্যার। আকাশ স্যারের পায়ে সালাম করে বেরিয়ে আসে। কিছু দূর আসার পর নদী ও আদ্রি ওরা দুজনেই আকাশের সামনে এসে দাঁড়ায়। তোমরা এখানে?
কেন অবাক হচ্ছিস? অবাক হওয়ারই তো কথা। ভেবেছিলাম স্যার তোকে পুরোপুরিভাবে কলেজ থেকে বের করে দিবে, কিন্তু স্যার তা না করে তোকে 3 মাসের জন্য বের করে দিবে আমি তা ভাবতে পারিনি। তবে আজ যাই বলেন, তোমার শরীরটা কিন্তু আসলে অনেক সুন্দর, তার সাথে নাভি তো অনেক জোস। ইচ্ছে করছে। আকাশ এইগুলো বলছে আর আদ্রি রাগে ফুঁসছে। বুঝেছি তোর এখনো শিক্ষা হয়নি। 3 মাস পর আবারও তোকে এই কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। 3 মাস কেন? সামনে 3 মাস পরে তো আমাদের পরীক্ষা, আর পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের তো দেখাই হবে না। আসলেই তো ঠিক। তবুও আমি তোকে পরীক্ষাও দিতে দিব না। দেখাই যাক। তবে আমার নামে যে এমন অপবাদ দিয়েছো, তার জন্য তো তোমাকে একটু শাস্তির ব্যবস্থা করতেই হয়। মানে? বাহ, এখন ভয় পাচ্ছ? অথচ তখন তো ভালোই সাহস ছিল তোমার। তাহলে সেই সাহস এখন কোথায় গেল? কি বলতে চাস তুই? আমি বলতে চাই, কথাটা বলতে বলতে আকাশকে আদ্রিকে জড়িয়ে ধরে। আহ কি শান্তি আর নরম। জড়িয়ে না ধরে তো বুঝতেই পারতাম না। আকাশের কথা শুনে আদ্রি তো অবাক, সাথে নদীও। আদ্রি আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? বারে, তখন এত কিছু বলতে পারলে, আর এখন সেসব করলেই দোষ। দেখ, ভালো হবে না কিন্তু। আমার থেকে দূরে থাক। ও তাই নাকি? আকাশ আদ্রির কাছে যেতে চাইবে, তখন নদী ও আদ্রি ওরা দুজনেই দৌড়ে পালিয়ে যায়। আকাশ কোনো কথা না বলে ওর বাসায় চলে আসে। এইদিকে আকাশ ভাবতে থাকে। কলেজ নেই, এখন কি করবো তাই ভাবছি। যে করে হোক আমাকে এই 3 মাসে পড়াশোনা শেষ করতে হবে। তার জন্য আমাকে আগের মতো সবকিছু শুরু করতে হবে মনে মনে। আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে দোকানের দিকে, যে জায়গায় আকাশ কাজ করে। কোনো রকমে ওর খরচ চালায়। ওখানে যাওয়ার সময় কয়েকজন লোক আকাশের সামনে এসে দাঁড়ায়। এই তোর নাম কি আকাশ? আপনারা কি আমার নাম জানার জন্য এখানে দাঁড়িয়ে আছেন? তোর সাহস আছে বলতে হবে, নয়তো এতগুলো লোককে দেখে ও তোর ভয় লাগেনি? বড় যখন হয়েছি, সাহস তো থাকবেই। আজকে তোকে 2 ইঞ্চি কেটে ছোট করে দেব। কোনটা কেটে ছোট করবেন? মানে? না মানে আমি বলতে চেয়েছি, আমার মাথা কেটে ছোট করবেন নাকি পা কেটে? তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে ফাজলামি করিস? এই তোরা দাঁড়িয়ে না থেকে ওকে গিয়ে ধর। ওরা দৌড়ে আসে আকাশের দিকে। ওদের এইভাবে দৌড়ে আসতে দেখে আকাশও পেছন দিক দিয়ে দৌড় দেয়। আকাশ অনেক শর্টকাট দিয়ে দৌড়তে থাকে। এতে করে ওরা আকাশকে আর খুঁজে পায়নি। যাক বাবা, বাঁচা গেল। ওরা ধরে তো দেখি সত্যি সত্যি আমাকে ছোট করে দিত। ওই ছেলেটা কি করে পালিয়ে গেল? যা ভালো করে খুঁজে দেখ, কোনো দিক গিয়েছে। ওরা খুঁজতে থাকে। এই ফাঁকে আকাশ দোকানে চলে আসে আর হাঁপাতে থাকে। দোকানে এসে পানি খেয়ে নেয়, খেয়ে কাজে লেগে পড়ে। এভাবে 1 মাস পার হয়ে যায়। আকাশ ওর প্রয়োজনীয় কেনাকাটা দোকান থেকে নিয়ে আসতো, আর মাস শেষ হয়ে ও যাক বেতন পায় তার থেকে কেটে রেখে দিত। এইদিকে আকাশের পড়াশোনাও চলতে থাকে। 2 মাস প্রায় শেষ। আকাশ কিছু অর্থেই বুঝতে না পারায় তা বোঝার জন্য বের হয়ে স্যারের বাড়ি আসে। আরে আকাশ, তুমি এখানে? জি স্যার, আমি তা 2 মাস পর কি মনে করে? আমি এসছি কিছু কিছু জায়গায় সমস্যা, তাই ওইগুলো ঠিক করতে। একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসি, আর আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। তুমি ওইগুলো ততক্ষণ খেতে থাকো। স্যার, ওইসবের কি দরকার? কোনো কথা নয়, যা বলছি তাই করো। আমি জানি তুমি সকালে খেয়ে আসোনি, তাই এখন তুমি নাস্তা করবে, আর পড়া শেষ হলে দুপুরে খেয়ে একসাথে যাব। কিন্তু স্যার। কোনো কিন্তু ন। কিছুক্ষণ পর স্যারের বউ এসে আকাশকে নাস্তা দিয়ে যায়। এইদিকে স্যার ফ্রেশ হতে চলে যায়। এই ফাঁকে আকাশ নাস্তা করে নেয়। নাস্তা শেষ হওয়ার পর স্যার আসে এবং আকাশকে বোঝাতে থাকে। এভাবে দুপুর হয়ে যায়, কিন্তু আকাশের প্রায় এখনও অনেক পড়াই বাকি আছে। আকাশ, একটা কাজ করো। কি কাজ করতে হবে স্যার? আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আরে ওই সব কাজ না, তুমি এখন খেতে বসো। খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বাসায় চলে যেও, আর পরের দিন বাকি পড়া বুঝিয়ে দেব। ঠিক আছে স্যার।
আকাশ ফ্রেশ হয়ে খেতে বসে। ওনারা আকাশকে খেতে দিলে আকাশ খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়ে। পরের দিন আবার সকালে আসে। সকালে 2 ঘন্টার পড়া মুখস্থ করে আকাশ চলে যায়। যদিও স্যার ওকে খেয়ে যেতে বলেছে, কিন্তু আকাশ তখন না খেয়ে বেরিয়ে পড়ে, কেননা তখন 11টা বাজে। তাই আকাশ বাসায় এসে কিছুক্ষণ পড়া দেখতে থাকে। এভাবে কেটে যায় 3 মাস। 3 মাস শেষ হতেই আকাশ ক্লাসে আসে। আকাশ ক্লাসে আসলে অনেকেই আকাশের দিকে অন্য চোখে তাকায়, কেননা এখনও অনেক ছেলে মেয়ে আকাশকে অপরাধী ভাবে। যারা আকাশের থেকে সাহায্য চাইতো তারা এখন আর আসে না, কারণ এখন ওরা আদ্রির কাছে সাহায্য নেয়। আকাশ ওর ক্লাস করতে থাকে। সব স্যার এসে আকাশকে দেখে খুশি হয়, কেননা সব স্যার পরে জানতে পারে আকাশ নির্দোষ। তোমাদের পরীক্ষার বাকি আছে আর 10 দিন। তোমরা তো অনেক আগেই রুটিন পেয়ে গেছো, তাই এটাই তোমাদের শেষ ক্লাস। তাই তোমরা তোমাদের সাথে আজকেই যা ডিসকাস করার করে নাও, কেননা কাল থেকে তোমাদের আর ক্লাস হবে না। সমস্যা নেই স্যার। বাহ, 3 মাস পরে এসেও এত জোর গলায় কিভাবে কথা বলছিস তুই? তাই তো, এইটুকু লজ্জা শরম বলতে নেই। আমি ছেলে মানুষ, আমার কেন লজ্জা থাকবে? ওই দিন তো তোমার জামা। ওই চুপ করবি? দেখুন স্যার, কী সব বাজে কথা বলছে। আকাশ, তুমি চুপ করো। তুমি কিন্তু এই 3 মাসে অনেক পড়া মিস করছো। ওই পড়াগুলো কি করে কভার করবে তা নিয়ে ভাবো। ঠিক আছে স্যার, তাই হবে। ক্লাস শেষ হলে আকাশ বেরিয়ে আসতে যাবে, তখন নদী আকাশকে শুনিয়ে শুনিয়ে বলে, অদ্রি, এবার দেখবি তুই এই কলেজে ফার্স্ট হবি। তোকে হারানোর এবার আর কেউ পারবে না। ও তাই নাকি? কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স একদম ভালো নয়। কেন, কি করবি তুই? 3 মাস তুই ক্লাস করতে পারিসনি। এই 3 মাসে যা কিছু হয়েছে তা তো আর পাবি না। এবার দেখ, এই কলেজে ফার্স্ট হয়ে দেখাবো আমি। তো শুধুমাত্র স্বপ্নই দেখতে থাকুন, তাহলে দেখা যাচ্ছে পরীক্ষার হলে। ওরা যে যার মতো চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ওরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। দেখতে দেখতে 10 দিন প্রায় চলে এসেছে। পরীক্ষা দেওয়ার আগে আকাশও স্যারের কাছে যায় এবং ওনার থেকে দোয়া নেয়। বেঁচে থাকো আকাশ, দোয়া করি তুমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো। পরীক্ষার পর তুমি অন্য কলেজে ভর্তি হবে, তখন আমার কথা মনে থাকবে তো তোমার? স্যারের কথা শুনে আকাশ স্যারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমি আপনাকে সারা জীবন মনে রাখবো স্যার, সারা জীবন। দোয়া করি তুমি অনেক ভালো রেজাল্ট করো। আকাশ ওখান থেকে চলে আসে। পরের দিন ওদের পরীক্ষা, তাই আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে পরীক্ষার হলের দিকে। আকাশ হলের গেট দিয়ে ঢুকতে যাবে, তখনই স্যার আকাশের সামনে আসে। স্যার আপনি এখানে? হ্যাঁ আসলে আমি কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি। জানি না আর তোমার সাথে দেখা হবে কি না, তাই শেষবারের মতো দেখা করতে এলাম। ভালো করে পরীক্ষা দিও। ঠিক আছে স্যার, পরীক্ষার সময় হয়ে গিয়েছে, এবার তাহলে আমি আসি। আচ্ছা যাও। আকাশ ভিতরে গিয়ে ও সিট নাম্বার খুঁজে বের করে, ওখানে গিয়ে বসে পড়ে। এখানে সিট দেখে আকাশ বুঝতে পেরেছে এই রুমে ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দিবে। এইদিকে প্রায় পরীক্ষা শুরু হওয়ার পথে। স্যার সবাইকে খাতা দিয়ে দেয়। সবাই খাতায় সব কিছু লিখতে থাকে, কিন্তু আকাশের পেছনে সিট এখনও ফাঁকা। তাই আকাশ চুপচাপ ওর খাতার তথ্যগুলো পূরণ করতে থাকে। এদিকে পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রায় 5 মিনিট আগে একটা মেয়ে স্যারের অনুমতি নিয়ে ভেতরে ঢোকে। আকাশ সামনে তাকিয়ে দেখে আদ্রি। এই মেয়ে এখানে কি করে? আর তো কোনো টেবিলও খালি নেই। শেষমেশ আমার পিছনে টেবিলে ওকে বসতে হবে। কি ভাগ্য আমার, পরীক্ষা দেওয়া আর হবে না মনে হয়। এইদিকে আদ্রিও সিট খুঁজতে গিয়ে দেখে আকাশের পিছনে একটা সিট খালি আছে। তাই আদ্রি সিট নাম্বার মিলিয়ে ওখানে বসে আছে। হায় রে খোদা, এই ক্রোর সাথে আমাকে বসতে হলো। এইদিকে নদীও ওই রুমে ছিল। নদী তো আদ্রির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আদ্রি কিছু বলতেও পারছে না, চুপচাপ বসে বসে লিখতে থাকে। এইদিকে আকাশ লেখা শেষ করে, এক্সট্রা পেজের জন্য যায়। তখন অনেক ছাত্রছাত্রী অবাক হয়, কেননা এক্সট্রা পেজ আনতে 3.5 ঘন্টাও লিখে শেষ করতে পারে না। সেখানে 3 ঘন্টা না হতে আকাশ এক্সট্রা পেজ নিয়ে লেখা শুরু করে। এইদিকে আদ্রি লিখতে থাকে, কিন্তু 3 মার্কের উত্তর দিতে পারেনি। আকাশের লেখা শেষ, খাতা একটার সাথে একটা সেলাই করে খাতা জমা দিতে যাবে। আদ্রি পেছন থেকে কলম দিয়ে খোঁচা দেয়। আকাশ ভেবেছিল ভুল করে লেগেছে, তাই আর পেছনে তাকায়নি। কিছুক্ষণ পর আবার খোঁচা দেয়। কি ব্যাপার?
চোখের ইশারায় খাতার দিকে তাকাতে বলে। আকাশ বুঝতে পারে আদ্রি এই প্রশ্নগুলো পারে না, তাই আকাশের ওই দিনের কথা মনে পড়ে। তাই আদ্রিকে না বলে খাতা জমা দিয়ে চলে যায়। এতে করে আদ্রি অনেক অপমান বোধ করে। আকাশ খাতা জমা দিয়ে যেতে যেতে আদ্রির দিকে তাকায়, দেখে আদ্রি রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। পরীক্ষা শেষ করে আকাশকে ক্যান্টিনে বসে, কেননা দুপুরে এখান থেকে খেয়ে যাবে, তাই এখানে আসা। অন্যদিকে আদ্রিও চলে আসে পরীক্ষা শেষ করে, এসেই আকাশের সামনে এসে বসে, সাথে নদীও আসে। এই, তোর সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? আমি? কবে? কখন? এই, একদম ভাব নিবি না বলে দিলাম। পরীক্ষার হলে তোর জন্য আমি 3 মার্ক রেখে আসতে হয়েছে। এতে আমি কি করব? আমি তো 3 মাস কলেজে আসিনি। তাহলে এত তাড়াতাড়ি কি করে পরীক্ষা শেষ হলো তোর? তুই যদি সবটা না পারিস তাহলে? আমি 15 মার্ক রেখে এসেছি। সত্যি বলছিস তুই? হ্যাঁ, সত্যি। তাহলে শুধু শুধু তোর জন্য সাহায্য চাইলাম। আমি ভালো করে জানি তুমি এই কথাই বলবে, মনে মনে। সে কি রে অদ্রি, তুই ওর কাছ থেকে সাহায্য চেয়েছিস? চেয়েছো, কিন্তু আমি না পারার কারণে বলতে পারিনি। তাহলে তো তোর ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সেই তো, আমি ফার্স্ট হব। এবার কিছু খাবার অর্ডার কর, আমার খুব খিদে পেয়েছে। যা, আজকে আমি তোমাদের বিল দেব, সাথে ওই তোরটাও। আমার বিল কেন দেবে? এই যে তুই আমার থেকে কম মার্কস এর উত্তর দিয়েছিস, সেই জন্য তোকে আজকে খাওয়াবো। লাগবে না আমার খাওয়া। আরে লজ্জা কেন পাচ্ছিস? আদ্রি জোর করায় আকাশ রাজি হয়ে খেয়ে চলে যায়। এদিকে পরের পরীক্ষার জন্য 3 দিন সময়, তাই আকাশ এই 3 দিন ভালো করে পড়তে থাকে। আমাকে যে করে হোক পরীক্ষায় ফার্স্ট হয়ে ভালো ভার্সিটিতে ভর্তি হয়ে তার সাথে পাইলটের যে করে হোক হতে হবে। 3 দিন পর আকাশ পরীক্ষা দিতে এসে ওর জায়গায় বসে পড়ে। কিছুক্ষণ পর আদ্রিও আসে। পরীক্ষা এইভাবে চলতে থাকে। এদিকে আকাশ ওর পরীক্ষাগুলো ভালো করে দিতে থাকে। এভাবে প্রায় সবগুলো বিষয়ের পরীক্ষা শেষ হয়ে আসছে, আর মাত্র একটা বিষয় বাকি আছে। তাই আকাশ ওই বিষয়ের জন্য প্রিপারেশন নিতে থাকে। অন্যদিকে আদ্রি ও নদী কথা বলতে থাকে। কিরে, কালকে তো সবচেয়ে হার্ড বিষয়ের পরীক্ষা হবে। ঠিক বলেছিস। আচ্ছা, তোর কি মনে হয় না আকাশ তোকে মিথ্যে বলেছে? মানে? এই যে ও সব সময় তোকে বলে যে ও 90% পরীক্ষা দিয়েছে, কিন্তু গত পরীক্ষায় আমি জানতে পারি ও সবগুলো পরীক্ষায় 100% দিয়েছে। কি? এত বড় ধোঁকা আমার সাথে? সে আর বলছে কি, ওর জন্য তুই ফার্স্ট হতে পারবি না। ঠিক বলছিস, আমি প্রতিটা বিষয়ে 95% পরীক্ষা দিয়েছি, আর ও 100%। তাহলে তো আমি কখনো ফার্স্ট হতে পারবো না। তুই যদি পরীক্ষায় ফার্স্ট হতে চাস তাহলে আকাশকে ওই পরীক্ষায় ফেল করিয়ে দে। সেটা কিভাবে করব? দেখ, ও যখন পরীক্ষা দেবে তখন তুই বইয়ের একটা কাগজ। না দোস্ত, এমনটা করা ঠিক হবে না। কেন কেন? আমি ফার্স্ট হতে চেয়েছি, তাই বলে ওই রকম হলে তো ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তাহলে কি অন্য কোনো উপায় ভাবতে হবে নাকি? এমন কিছু ভাবতে হবে যাতে করে ও পরীক্ষা দিতে দিতে নিজেই কম মার্কস পায়। তা কিভাবে সম্ভব? শোন, আকাশ যখন আসবে ওকে আমরা ঘুমের ওষুধ খাইয়ে দিব, যাতে করে 1 ঘন্টা পরীক্ষা দিলেও ঘুমিয়ে পড়ে। তাতে করে ও পাশ করবে, কিন্তু আমার উপরে আর উঠতে পারবে না। বুদ্ধিটা কিন্তু ভালো। তাহলে এই প্ল্যানটা কাজে লাগাবো। পরের দিন আকাশ এসে ওর কেবিনে বসে। ওর সাথে একটা পানির বোতল ছিল। আকাশ পানি খেয়ে বোতল রেখে দেয়। ওই সময় আদ্রি ঘুমের ওষুধ পানিতে মিশে দেয়। এভাবে 2 ঘন্টা হয়ে গিয়েছে, আকাশ পানি খাচ্ছে না, যার জন্য ও অজ্ঞান হয়ে যাচ্ছে না। এদিকে আদ্রি তো টেনশন করতে করতে শেষ। পরীক্ষা শেষ হওয়ার 30 মিনিট আগে আকাশ পানি খায়। ওই ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর কাজ করতে শুরু করে। তাই আকাশ পরীক্ষা দিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর আকাশের চোখে শুধু ঘুম আর ঘুম। আকাশ চোখ মিলে তাকাতেও পাচ্ছে না ঘুমের জন্য। এটা কি হলো আমার? হঠাৎ করে এত ঘুম কেন আসছে?
কথাগুলো বলতে বলতে আকাশ ঘুমিয়ে গেল। এদিকে আদ্রি ওর কাজে সফল হলো না, তাই নদী আরও বসে আছে। কিরে, কোনো কাজেই তো হলো না। সেটাই তো ভাবছি, যদি পানি আরো আগে খেত তাহলে আর সমস্যা হতো না। এখন তো ওই ছেলেটার সাথে দেখাও হবে না। যাক, ভালোই হয়েছে, ওর সাথে আর দেখাও হবে না, সাথে ওই ভার্সিটিতেও আর আমার প্রতিদ্বন্দ্বী হবে না। কথাটা মন্দ বলিসনি। চল এবার বাসায় যাই। এদিকে আদ্রি বাসায় চলে যায়। ওখানে গেলে ওর বাবা জিজ্ঞেস করে, কিরে অদ্রি, তোর পরীক্ষা কেমন হলো? আবু, অনেক ভালো হয়েছে আমার পরীক্ষা, তুমি চিন্তা করো না, আমি ফার্স্ট ক্লাসই পাবো। শোন, এখন যেহেতু পরীক্ষা শেষ, তোকে নিয়ে তাহলে আমি কোথাও বেড়াতে যাব। তাহলে আমি নদীকেও সাথে নিয়ে নিই। ঠিক আছে, তাহলে নদীর বাবাকে আসতে বল, আমরা 4 জন মিলে না হয় ঘুরে আসব। কেননা এরপরে তোমাকে ভার্সিটিতে পড়তে হবে। ওখান থেকে তোমাকে আমি পাইলট হিসেবে গড়ে তুলব। তবে তোমাকেও কথা দিতে হবে। কি কথা বলো? তুমি আমাকে ততদিন পর্যন্ত বিয়ে দিতে পারবে না যতদিন পর্যন্ত না আমি পাইলট হব, আর ততদিন কোনো ছেলেও খুঁজতে পারবে না। আমি যখন পাইলট হব তখন তুমি আমার জন্য ছেলে দেখতে পারবে। ঠিক আছে, তাই হবে। মুখে শুধু বললেই হবে না, প্রমিসও করতে হবে। ওকে, প্রমিস করলাম। আমার হাত ধরে প্রমিস করো 3 বার। প্রমিস প্রমিস প্রমিস। তুই যতদিন না পর্যন্ত পাইলট হতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর বিয়ে তো দূরের কথা, তোর জন্য আমি কখনো ছেলেও দেখব না। সত্যি আব্বু, তুমি অনেক ভালো। আদ্রি ওর আব্বুকে জড়িয়ে ধরে বলে, এখন তাহলে তুই নদীকে রাজি করা, তাহলেই হবে। এই নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, তুই বরং এখন ফ্রেশ হতে যা। আদ্রি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নদীকে সবটা বলে। নদী রাজি হয়ে যায়। অন্যদিকে আকাশ ঘুম থেকে ওঠে। অনেক কষ্টে মোবাইল হাতে নিয়ে দেখে তখন রাত 2টা বাজে। কি হচ্ছে কি আমার সাথে? পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমার এত ঘুম পেয়েছে, কেউ আবার কিছু মিশিয়ে দেয়নি তো? না, এমনটা কেন হবে? উফ, কিচ্ছু মাথায় আসছে না। আকাশ তখন আর না উঠে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে। এইদিকে পরের দিন সকালে আদ্রি, নদী ও আদ্রির আব্বু ওরা 3 জনে মিলে 1 সপ্তাহের জন্য ঘুরতে যায়, তাও পাহাড়ে। এদিকে আকাশ পরের দিন সকালে ঘুম থেকে উঠে চলে আসে দোকানে। ওখানে এসে দোকানে কথা বলে জানতে পারে ওরা পাহাড়ে বেড়াতে যাবে, তাই ওরা আকাশকেও সাথে করে নিয়ে যাওয়ার কথা বলেছে। আকাশে যেহেতু কোনো ডলার খরচ হবে না, তাই আকাশ রাজি হয়ে যায়। এদিকে ওই দিন আদ্রি ও নদী পাশাপাশি বসে, আর আদ্রির আব্বু অন্য একটা সিটে বসে আছে। ওনারা 5 ঘন্টা পর পাহাড়ে চলে আসে। ওখানে পাশেই অনেকগুলো হোটেল আছে, তাই ওনারা ওই হোটেলের একটা ডবল রুম নেয়। কেননা একটা রুমে আদ্রি ও নদীর জন্য আর অন্য একটা রুম আদ্রির আব্বুর জন্য। ওই দিনটার ওরা রেস্ট নেয়। ওই দিন রাতের বেলায় আকাশও রওনা দেয়। ওরাও রাতের মধ্যে চলে আসে, সেই জন্য এই রাতটা ওরা রেস্ট করে। সকালবেলা আকাশ রুম থেকে বের হয়ে ছাদে যায়। ওখানে কিছুক্ষণ দৌড়াতে থাকে। এইদিকে আদ্রি ও নদী ওরাও ছাদে আসে। ওরাও ওখানে দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ আদ্রি কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ও মা গো, কোন হাতির সাথে আমি ধাক্কা খেলাম গো, এখন আমার কি হবে গো? আমার তো মনে হয় কোমরটাই ভেঙে গেল গো। আমার হাত ধরে ওঠ। আদ্রি নদীর হাত ধরে উঠে আসে। এইদিকে আকাশও নিচে শুয়ে আছে। ওই বজ্জাতের বাচ্চা, চোখে দেখে দৌড়াতে পারিস না? ওদের কথা শুনে আকাশ উঠে দাঁড়ায়। আপনিও কি চোখে দেখেন না? কথাটা বলে যে তাকালো, সাথে সাথে অবাক। তার সাথে আদ্রিও অবাক হয়। তুই এখানে? আমার তো একই প্রশ্ন।
নাকি পিছন দিয়ে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছেন? অদ্রি, এখানে কোনো কথা বলে লাভ হবে না। ওকে ওর কি যে বলেন না। আদ্রি আকাশের কোলে ওঠে। যতই উপরে যেতে থাকে আকাশ ততই আদ্রিকে শক্ত করে ধরে রাখে। আদ্রি ওরা দুজন দুজনকে দিকে তাকিয়ে আছে। এতে করে আকাশের মুখ থেকে আদ্রির মুখ 5 ইঞ্চি দূরত্ব হবে। এতে করে আদ্রি আনইজি ফিল করছে।
আকাশ কোনো উপায় না পেয়ে চলে আসে হোটেলে। ওখানে আকাশ ওর আঙ্কেলের সাথে কথা বলে, আড্ডা দিতে থাকে। অন্যদিকে নদী ও আদ্রি ওরা দুজনে কথা বলতে থাকে। তুই যাই বলিস, আকাশ কিন্তু ভালো ছেলে। তোর কাছে তো সবাইকে ভালো মনে হয়। না রে, দেখ তোকে আজ কত কষ্ট করে ওপরে নিয়ে গেল, আবার সব তোর জন্য হয়েছে। তুই আমাকে বলেছিলি ওটা 300 ফুট হবে, কিন্তু পরে উঠে বুঝতে পারি 500 ফুট। আজ পর্যন্ত আমি কোনো ছেলেকে জড়িয়ে ধরিনি, আর না কারো কোলে উঠেছি। সেই কিনা আজকে ওর কোলে আমাকে উঠতে হয়েছে। কি লজ্জা, কি লজ্জা! তাও আমার এমন জায়গায়। এমন জায়গা কি? কিছু না, কোনো কথা না বলে এখন শুয়ে পড়। কাল অন্য আরেকটা জায়গায় যাব। আকাশকে সঙ্গে নিয়ে যাই? একদম না। ধর ভাগ্যক্রমে যদি ও সেখানে চলে আসে? তাহলে অন্য ব্যাপার, কিন্তু তুই ওই ছেলেকে ভুলেও কিছু জানাবি না। ঠিক আছে, জানাবো না। ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন আকাশ আবারও রেডি হয়ে চলে আসে পাহাড়ের পাশে জলধারাতে। আকাশ ওখানে এসে বসে আছে। এইদিকে নদী ও আদ্রি ওরা দুজনেও ওখানেই এসেছে। ওখানে এসে ওরা দুজন আকাশকে দেখতে পায়। ও এখানে কেন? আমি কি করে জানাবো? সত্যি করে বল বলছি। বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। তাহলে চল এখান থেকে। এসেছে যখন একটু সময় কাটাই এখানে। তাছাড়া ওই তো আর আমাদের সাথে আসতে যাবে না। আচ্ছা চল, কিন্তু ওকে একবার ও ডাকবি না? ঠিক আছে, ডাকবো না। ওরা দুজনে বসে বসে পানির পাথর বেয়ে গড়িয়ে পড়ছে তা দেখতেছে। আদ্রি পানির আরও কাছে গিয়ে দেখতে গেলে পা স্লিপ খেয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে স্রোতের কারণে অনেক দূরে যেতে থাকে। আদ্রি সাঁতার জানে, তাই অনেক কষ্টে ওখান থেকে সাঁতার কেটে ফিরে এসেছে। তখন আকাশ ওদের দুজনকেই দেখে ফেলে। এই জন্য লোকে বলে সুন্দর জিনিস দূর থেকে দেখা ভালো, কাছে থেকে দেখলে আকর্ষণ বাড়ে। আকাশের কথায় আদ্রি ওর দিকে তাকায়, দেখে ওর পুরো শরীর ভেজা। আদ্রি রেগে গিয়ে একটা ওড়না পেঁচিয়ে হোটেলে চলে আসে। ওখানে আসলে আদ্রির আব্বু বলে, কি ব্যাপার নদী, ও এইভাবে ভিজে গেল কি করে? আঙ্কেল, আমরা পাহাড়ের নিচে গিয়েছিলাম, ওখানে অদ্রি ভিজে যায়। ঠিক আছে, তাহলে আজকে বের হতে হবে না তোমাদের। এখন রেস্ট নিয়ে খেতে বসো। আঙ্কেল, এখানে এসেছি এনজয় করার জন্য, কিন্তু সেখানে বলতেছেন। সারাদিন এত ঘুরলে সমস্যায় পড়ে যাবে তোমরা। তেমন কিছু হবে না আঙ্কেল, আমরা দুপুরে খেয়ে বের হব তাহলে। আদ্রির আব্বু আর কোনো কথা বলেনি। আদ্রি জামা চেঞ্জ করে বেরিয়ে এলে আদ্রি, নদী ও আদ্রির আব্বু ওনারা দুপুরে খাবার খেতে থাকে। অন্যদিকে আকাশ দুপুর হতেই হোটেলে আসে। কোথায় গিয়েছিলে তুমি? এই তো আঙ্কেল, পাহাড়ের নিচে নদীতে। খুব সাবধানে থাকবে। আমরা 2 দিন পর চলে যাব, মানে কালকের দিনটা থাকবো। পরের দিনটা থেকে সন্ধ্যের পরে ফিরে যাব। এইদিকে তাড়াতাড়ি চলে যেতে হবে শুনে আকাশের মন খারাপ হয়ে যায়। এইদিকে বিকালে খেয়ে আকাশ বের হয়। আকাশ এই পাহাড়ের ভেতরে একটা প্রাচীন গুহা আছে, ওটা দেখার জন্য আসে। কিন্তু ভাগ্যক্রমে ওখানে আদ্রি ও নদী ওরা দুজনেই চলে আসে। এবার নদী আকাশকে দেখতে পেয়ে ডাক দেয়। আকাশ, এই আকাশ! কারো চেঁচানোর আওয়াজ শুনে আকাশ পেছনে তাকিয়ে দেখে নদী ও আদ্রি ওরা দুজন আসছে। ওরা আকাশের কাছে আসতেই, কি ব্যাপার, আমাকে ফলো করতে করতে এখানেও চলে আসলি? ওই হ্যালো, আমরা তোকে ফলো করে আসিনি, আমরা তো এখানে ঘুরতে আসছি। তাই বলে আমি যেখানে যাচ্ছি, যেখানে যেখানে যাচ্ছি তোমরাও সেই একই জায়গায় যাচ্ছ? না, আসলে আমরা এখানে বেশি দিন নাই তো, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুরে সব দেখে শেষ করি। ও ভালো, তাই কবে বের হবে তোমরা? ওই তোকে কেন বলবো? তাহলে কাকে বলবে? তোকে ছাড়া সবাইকে বলবো, তাও তোকে বলবো না, বুঝলি? আরে বলে দিলে কি হবে, ও তো আর আমাদের সাথে যাবে না। সে যাই হোক না কেন, একটুও বলবি না বলে দিলাম। এত রাগ আমার উপরে? তোকে কেন বলবো? তুই তোর মতো যা, আমি আর নদী আমাদের মতো করে থাকি।
ও হ্যালো, আমি তোমাদের ডাকি না বুঝলে, ডাকিনি, তোমরাই আমাকে ডেকেছো। আর আমারও কোনো ইচ্ছে নেই তোমাদের সাথে ঘুরে বেড়ানোর। ঢং দেখে বাঁচি না। এই নদী চল তো। এরপর ওরা যে যার মতো করে গুহাটা দেখতে থাকে। এভাবে অনেক সময় পার হয়ে যাওয়ার পর আকাশ বেরিয়ে চলে আসে, কেননা ওর দেখা শেষ হয়ে গিয়েছে। তাই আকাশ বের হবে এমন সময় আকাশের মনে পড়ল। এই রে, গুহার ভেতর তো অনেক ছেলেকে দেখেছি, যদি অদ্রি ও নদীর কোনো ক্ষতি করে দেয়। সেই জন্য আকাশ আবারও কুয়ার ভেতরে চলে যায়। ওখানে গিয়ে দেখতে পায় আদ্রি ও নদী কতগুলো ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছে। তাই আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ ওদের কাছে যায়, তখন ছেলেগুলো চলে যায়। কি ব্যাপার অদ্রি, এই ছেলেগুলো কি দোষ করেছে? ওরা আমাদের টিজ করছিল, সেই জন্য এভাবে কান ধরে উঠবোস করাচ্ছিলাম। তা তো বুঝলাম, কিন্তু একটু ডাউট হচ্ছে। কি নিয়ে? টিজ মনে হয় নদীকে দেখেই করেছিল, কারণ নদী অনেক সুন্দর, তাই ওকে করলেও করতে পারে। আরে আমাকে না, অদ্রিকে করাচ্ছিল। কি? যাদের রুচি খারাপ ওরাই ওকে টিজ করবে, কোনো ভালো ছেলে হলে করবে না। কি? যত বড় মুখ নয় তত বড় অপমান। তা নয় তো কি, তোমাকে দেখলেই তো বমি আসে, সেখানে টিজ করা তো অনেক দূরের কথা। নদী চল, ওর সাথে তর্ক করে লাভ নেই। আমাদের এই পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। তা আকাশ, তোর কি দেখা শেষ? না, আমারও কিছু কিছু জায়গা এখানে রয়ে গিয়েছে। তাহলে আমাদের সাথে আসতে পারেন। তোর কি মাথা খারাপ? ওর সাথে আমরা ঘুরবো? কখনোই না। আরে ও আমাদের সাথে বডিগার্ডের মতো থাকবে। এত চিন্তা কেন করছিস তুই? ঠিক আছে, তবে নিজের সীমার মধ্যে থাকবি। ফায়দা হবে তোমাদের, আর আমি থাকবো সীমার মধ্যে। দেখ, তোকে আগেই বলেছিলাম। ঠিক আছে, তবে কোনো কিছু করা যাবে না, শুধু আমাদের সাথে ঘুরবে, বুঝতে পেরেছো? মনে থাকে যেন। ওরা ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সন্ধ্যা হতে ওরা চলে আসে। এইদিকে যেতে যেতে দুদিন কেটে যায়। আকাশ চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এইদিকে আকাশ চলে আসে ওখান থেকে। এসে আকাশ ওর কাজে লেগে পড়ে। অন্যদিকে আদ্রি, নদী ও আদ্রির আব্বু ওরা পরের দিন রওনা দেয়। যেতে যেতে আদ্রি ও নদী অনেক কথাই বলতে থাকে। ওরাও চলে আসে ওদের বাড়িতে। এইদিকে যতই দিন যাচ্ছে ওদের রেজাল্ট চলে আসতে থাকে, কেননা রেজাল্ট দিলেই ওদের ভর্তি নিয়ে কাজ করে যেতে হবে। কিছুদিন পর রেজাল্ট দিবে, তাই আকাশ, আদ্রি ও নদী তার সাথে সবাই আসে রেজাল্ট নেওয়ার জন্য। কিছুক্ষণ পর রেজাল্ট বোর্ডে দেওয়া হবে। আকাশও রেজাল্ট দেখে অনেক খুশি হয়, কেননা আকাশ জিপিএ 5 পেয়েছে। তাই আকাশ খুশি হয়ে চলে আসে দোকানে।
আকাশ কোনো কথা বলেনি। স্যার ক্লাস শেষ করে চলে গেল। ক্লাস থেকে সবাই বের হতে থাকে। আকাশ, আদ্রি ও নদী ওরাও বের হয়ে যায়। ওরা ক্যান্টিনে গিয়ে বসে। তো এবার বলো, আমাকে কেন রেখেছো? বারে, আমি কেন ডাকতে যাব? আমার কি কোনো কাজ নেই আর? আবার শুরু করলি তোরা? আমি কিছু বলিনি। আচ্ছা, বাড়িতে যাব। কিছু বলা থাকলে বলো, নয়তো আমি গেলাম। আরে আসতেছেন যেহেতু খেয়ে যান, চিন্তা করবেন না, বিল আমি দেবো। তুই তো দিবি, ছোট লোকের কাছে কি আর ডলার থাকবে? দেখ, তোর বান্ধবী কিন্তু আমাকে অপমান করছে। অপমান করব না তো কি করব? পকেটে $1 নেই আর এসেছি এখানে ভর্তি হতে। হাহ, আমার রেজাল্ট ভালো, তাই এখানে চান্স পেয়েছি। ভালো রেজাল্ট করে এখন কি অবস্থা? একটুর জন্য আমি মিস করে গেলাম, নয়তো বুঝিয়ে দিতাম আমি কি। সে আশায় থাকো। প্লিজ তোরা এভাবে ঝগড়া করিস না। খাবার এসে গেছে, এবার খাওয়া শুরু কর। আকাশ খাবার নিয়ে হাত দিয়ে খেতে থাকে। এতে করে আদ্রি কেমনভাবে আকাশের দিকে তাকায়, যা আকাশ ভালো করে বুঝতে পারে। দেখছিস কাকে নিয়ে খেলতে বসেছিস? সামান্য ভদ্রতা বলতে কিছু জানে না। চামচ দিয়ে খায় কিভাবে তাই তো জানে না। আচ্ছা, এই চামচটা তুমি ছাড়াও কিন্তু আরো অনেকেই ব্যবহার করে, তাই না? তা তো করবই। তাহলে ভেবে দেখো, এই চামচ এত জনে ব্যবহার করে, এখন তুমি করছো, আবার এরপর অন্য কেউ করবে। আর আমার এই হাত দিয়ে শুধু আমি খাবো, যা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাই এই হাতটাই আমার জন্য নিরাপদ। সত্যি তো? এই চামচ তো অনেকেই ব্যবহার করে, তাহলে এখন কি করব? কি আর করবে, চামচ ছাড়া খাওয়া শুরু করে দে। নদী, তুই চামচ দিয়ে খেলে খাবি, নয়তো তুই হাত দিয়ে খাবি না। তোমাদের খেতে হবে না, আমি খাচ্ছি। আকাশ খাচ্ছে। কিছুক্ষণ পর আদ্রিও চামচ রেখে হাত দিয়ে খাওয়া শুরু করে। এতে করে আকাশ ও নদী একটু অবাক হয়। আদ্রিকে খেতে দেখে নদীও চামচ রেখে খাওয়া শুরু করে। ওরা খাওয়া শেষ করে, নদী বিল দেয়। এরপর ওরা তিনজনেই চলে যায়। এভাবে ওদের প্রতিদিন চলতে থাকে এমন কাজ। ওরা দুজনেই একজন আরেকজনকে একটুও দেখতে পারে না। এভাবে 1 মাস কেটে যায়। ওদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ওই দিন ভার্সিটিতে আকাশ আসে, অন্যদিকে আদ্রি নদীকে নিয়ে চলে আসে। আচ্ছা অদ্রি, একটা কথা বল তো। কি কথা? তাড়াতাড়ি বল, ক্লাসে যেতে হবে। আচ্ছা, আকাশকে তোর কেমন লাগে? আমার কেমন লাগে তা জেনে তুই কি করবি? তোর ভালো লাগলে তুই ওর সাথে যা। আমি তোর কথা বলছি। দেখ, ছেলেটা এমনিতেই অনেক ভালো, আর তার উপর অনেক মেধাবী। তার উপর ওই তুই চুপ করবি? তোকে না বলছি ওই ছেলের ব্যাপারে আমাকে কোনো কিছু বলবি না। একে তো গরিব, তার উপর ওর জন্য আমি কখনো ফার্স্ট হতে পারিনি। তাই বলে দেখ, তোর যদি ভালো লাগে তাহলে তুই ওর সাথে কথা বল। আমার এমন ইচ্ছে নেই, বুঝতে পারলি? কথাগুলো বলে আদ্রি ক্লাসরুমের ভেতরে চলে যায়। ওখানে স্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে থাকে। আকাশ সেগুলো শুনতে থাকে। আকাশ ভার্সিটির মতো ওই ডিপার্টমেন্টের অনেক মেধাবী ছিল, তাই ভার্সিটিতে সবাই ওকে খুব ভালোবাসতো, সাথে পছন্দও করত। আকাশ, তুমি দাঁড়াও তো। স্যার, আমি তো কিছু করিনি। আমি তোমাকে বোর্ডে আসার জন্য বলেছি। এই অধ্যায়ের চিত্রটা সবাইকে বুঝিয়ে দাও। স্যার, আমি কি করে পারবো আপনি থাকতে? আরে আমি তো আছি, তাছাড়া আমার বিশ্বাস আছে তুমি পারবে। আকাশের ওপর স্যারের এমন বিশ্বাস দেখে আদ্রি তো তেলে বেগুনে ফুলে ওঠে। তার সাথে ক্লাসের অনেক ছেলেই আকাশকে দেখতে পারতো না। এক কথায় যারা আকাশের মতোই ভালো রেজাল্ট করেছে ওরাও আকাশকে ঘৃণা করে। আকাশ অনেক সুন্দর করে ওদের বোঝাতে থাকে। সবটা বোঝানো শেষ হলে স্যার সহ সবাই হাততালি দেয়। আকাশ, তোমাকে একটা প্রশ্ন করতেই ভুলে গিয়েছি। কি প্রশ্ন স্যার? তোমার জীবনের লক্ষ্য কি? স্যার, আমি পাইলট হতে চাই। যাক, অনেক ভালো। তুমি যেভাবে পড়াশোনা করতেছো এইভাবে চলতে থাকলে তুমি অনেক ভালোভাবেই তোমার লক্ষ্যে সফল হতে পারবে। ধন্যবাদ স্যার। সবকিছু চলতে থাকে। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে চলে আসে। এইদিকে আদ্রি নদীকে বলে, আচ্ছা, আকাশকে যদি পাইলট হওয়া থেকে আটকাই তাহলে কেমন হবে? আটকাবি না
কিভাবে আর কেন করবি? তুই তো জানিস আমিও পাইলট হতে চাই। যদিও পাইলট হতে যাই তাহলে তো আমি আবারও ওর পিছনে পড়ে যাব। তা কিভাবে? তাহলে দেখ, কলেজ জীবনের থেকেও আমাকে পিছনে ফেলে এসেছে। যদিও আমার সাথে পাইলটের ট্রেনিং নেয় তাহলেও আমার উপরে থাকে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই ওকে পাইলট থেকে আটকাতে হবে। আগের বার স্যার ওকে বেশি শাস্তি দিতে পারেনি, কিন্তু এবার তা হবে না। এখানেও স্যার ওকে বিশ্বাস করতে শুরু করেছে, তাই এখানে তোকে খুব সাবধানে করতে হবে। ঠিক বলেছিস, ওকে স্যারের বেশি প্রিয় হতে দেওয়া যাবে না। দেখ কি করবি, তবে তুই নিজের স্বার্থের জন্য ওর জীবনটা নষ্ট করে দিবি? কলেজে থাকতে আমি তেমন ফিট ছিলাম না, কিন্তু এখন আমার 20 বছর প্রায়। এখন তো আমার ওই চুপ কর, কি বলতেছিস সেগুলো? চল এখন বাড়িতে যাই। চল যাই তাহলে। ওরা বাড়িতে চলে যায়। এইদিকে আকাশ ওর পড়াশোনা চালিয়ে যেতে থাকে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। এখন আকাশের পড়াশোনা শেষ করতে আর মাত্র 1টা বছর বাকি আছে। এই 1টা বছরে অনেক কিছু পরিবর্তন হয়। আকাশ এখন ভার্সিটিতে কম আসে, আর আদ্রি ও নদী প্রতিদিন আসে। গত 2 মাস ধরে আকাশ ভার্সিটিতে আসে না, তাই আদ্রি কারণ জানার জন্য স্যারের কাছে যায়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? আকাশ গত 2 মাস ধরে ভার্সিটিতে আসছে না, আপনি কিছু জানেন? আমি তো জানি না, ও শুধু একটা কথা বলেছে। কি কথা বলছে স্যার? ও কার সাথে যেন দেখা করার জন্য গিয়েছে। কার সাথে দেখা করতে পারে? আচ্ছা স্যার, আমি তাহলে আসি। এইদিকে আকাশ ওর আগের কলেজে এসেছে ও স্যারের সাথে দেখা করার জন্য। কেননা ওনার বাড়িতে অনুষ্ঠান, তাই উনি আকাশকে আসতে বলে, তাই ওখানে আকাশের আশা। স্যার, অনেক দিনই তো হলো, তার উপর আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আর 2টা দিন থাকো। স্যার, ওখানে আবেদন করার জন্য $20,000 লাগবে। তুমি এই ফাইনাল পরীক্ষায় পাশ করেই পাইলট হওয়ার জন্য আবেদন করবে। চিন্তা করো না, আমি ডলার দিব। তুমি হাফ টাইম যে দোকানে থাকো ওই দোকান থেকে কি কিছুই নিতে পারবে না? পারবো স্যার। তাহলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধুমাত্র তোমার লক্ষ্যের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে স্যার, তাই হবে। আকাশ ওখানে আরও কয়েকদিন থেকেই চলে আসে। কিছুদিন পর আকাশ ভার্সিটিতে আসে। ওখানে আকাশকে দেখে আদ্রি ওর কাছে আসে। কিরে, এতটা দিন কই ছিলি? কেন, আমাকে মিস করছো মনে হয়? রাগ তোর মিস করা। নদী চল, আমরা যাই ক্লাসের দিকে। ওরা দুজনেই চলে যায়। এদিকে ভার্সিটি থেকে একটা শিক্ষা সফরের আয়োজন করা হয়, তাও পাইলট হওয়ার উদ্দেশ্য নিয়ে। সেই জন্য ওই শিক্ষা সফরে মাত্র 30 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। দেখো, তোমরা 30 জন আগ্রহ নিয়েছো। এবার আমি তোমাদের সবকিছু ডিটেলসে বলি। এই শিক্ষা সফরে তোমরা প্লেন সম্পর্কে অনেক ধারণা পাবে, যা তোমাদের সামনে কাজে লাগবে। তার সাথে প্লেনে ওঠার এবং কাছ থেকে সবকিছু দেখতে পাবে। স্যার, তাহলে তো আমাদের অনেক কাজে লাগবে। স্যার, তাহলে আমরা কবে যাব আর কত খরচ পড়বে? খরচের কথা শুনে আদ্রি হেসে দেয়। ফকিরের আবার শিক্ষা সফর? যেখানে খাওয়ার ডলার নেই সেখানে কিনা শিক্ষা সফর? অত্রি, তুমি একদম চুপ করো। দেখো আকাশ, এই সফরে আমরা 7 দিন থাকবো, তাই তোমাদের মিনিমাম $300 জমা করতে হবে। কিন্তু স্যার, আমি কি করে? দেখো, আমি তোমার জন্য শুধু এইটুকু করতে পারবো। তুমি $150 জমা করতে পারলেই হবে। এই কেমন আইন স্যার? আমরা ফুল পেমেন্ট করব আর ও অর্ধেক? দেখো অদ্রি, এটা আমি বুঝবো, তাই তোমাকে এই ব্যাপারে কথা বলতে হবে না। ঠিক আছে স্যার। আকাশ অনেক কষ্টে ওই $150 নিয়ে জমা করে দেয়। 3 দিন পর ওদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়। এই ট্রিপে মোট 30 জন শিক্ষার্থী, তাদের মধ্যে 20 জন মেয়ে আর 10 জন ছেলে। স্যার ওদের জন্য রুম বুকিং দেয়। প্রতি রুমে 3 জন করে শিক্ষার্থী থাকবে। সবাই সবার রুমে চলে যায়। এইদিকে এখন আকাশই বাকি আছে।
কেননা সবাইকে রুমের চাবি দেওয়া হয়, শুধু আকাশ বাদে। স্যার, সবাই তো রুমে চলে গেল, তাহলে আমি? চিন্তা করো না আকাশ, তুমি আমার সাথেই আমার রুমেই থাকবে। আমি এই রুম ভার্সিটির ফ্রেন্ডের থেকে পেয়েছি, যার জন্য তোমার থেকে কম পলা নিয়েছি। এতে করে তোমার 7 দিনের রুম খরচের টাকা বেঁচে গেল। আকাশ খুশি হয়ে স্যারকে জড়িয়ে ধরে। সত্যি স্যার, আপনার তুলনা হয় না। আকাশ, আমিও চাই না তোমার মতো একটা ছেলে এমন একটা সুযোগ হাতছাড়া করুক। এই সফরে তুমি প্লেন সম্পর্কে 20% জানতে পারবে, যা তোমার সামনে অনেক কাজে লাগবে। সত্যি স্যার, এত কিছু জানতে পারবো? হ্যাঁ, পারবে। এখন যেহেতু রাত হয়েছে, তাই সবার জন্য খাবার দেওয়া হবে। তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে স্যার। সকালবেলা আকাশ ছাদে বসে আছে, তখন আদ্রিও ছাদে আসে। ওখানে এসে আদ্রি আকাশকে শুনিয়ে শুনিয়ে বলে, এই ফকির, তোকে কে বলেছে এখানে আসতে? আমি তো আমার ইচ্ছেতে এসেছি। তোর ইচ্ছেতে হাসালি। দেখো, এই সফরে আমি অনেক কিছু শিখতে পারবো, তাই কোনো মতে আমি হাতছাড়া করতে চাই না এটা। তোকে আমি কোনো কিছু শিখতে দিব না, মনে রাখিস। কেন? আমি যেমন ডলার খরচ করে এসেছি, তুইও তো খরচ দিয়েছিস, তাহলে এখন? একদম চুপ। এত রকমের শখ থাকতে তুই পাইলট হতে চেয়েছিস কেন? পাইলট হলে তোর সমস্যা কি? সবচেয়ে বেশি সমস্যা আমার, কারণ তুই আমার সাথে পড়ে সব সময় ক্ষতি করার চেষ্টা করেছিস, সব সময় আমার উপরে থাকিস। তা তোমার ব্যাড লাগ। তবে এইটুকু মনে রাখ, এই সফরের পর তোর কি অবস্থা হবে তা তুই কখনো ভাবতে পারবি না। ও তাই নাকি? দেখো কিছু করতে পারো কি না। আদ্রি ওখান থেকে রাগ দেখে চলে যায়। কেন তা তো আপনারা দেখেছেন। ওই দিন ওদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাওয়া হয়। ওখানে বিভিন্ন রকমের প্লেন সারি করে রাখা হয়। তা তো আপনারা জানেনই। ওখানে স্যার ওদের প্লেন দেখাতে থাকে। ওখানে ওরা প্লেনের ভেতরে বাইরে অনেক কিছু চেয়ে চেয়ে দেখতে থাকে। ঠিক তখনই পাইলটের ক্যাপ্টেন আসে। ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের এখানে স্বাগতম। তোমরা এখানে যে কাজে এসেছ, আমি দোয়া করি তোমরা সে কাজ যেন সফল হতে পারো। এখানে তোমাদের প্লেন সম্পর্কে 20% ধারণা দেওয়া হবে, কিন্তু এই 20%-এ তোমরা 7 দিনে কভার করতে পারবে কি না তা আমি জানি না, কারণ প্লেনের সব কিছু বুঝতে 2 থেকে 3 বছর লেগে যায়। তাই 7 দিনে কতটুকু শিখতে পারবে তা তোমাদের উপর নির্ভর করবে। ক্যাপ্টেনের কথা শুনে ছাত্রছাত্রীরা অনেক অবাক হয়, কেননা 2-3 বছর লেগে যায় সব কিছু শিখতে। সেখানে 7 দিনে তো 5%ও শিখতে পারবে না ওরা। সমস্যা নেই ক্যাপ্টেন, আমি ওদের প্রফেসর। আপনি ওদের ক্লাস করাতে থাকেন, তার জন্য যা যা লাগে আমি দেখে নেব। কি যে বলেন স্যার, এখানে খরচ বলতে শুধু গ্যাস খরচ দিলেই চলবে, বাকি কোনো কিছু লাগবে না। ধন্যবাদ স্যার আপনার। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এখন চলেন ওদের প্লেনের ভেতর নিয়ে যাই। ওদের ভেতরে নিয়ে গিয়ে সবকিছু দেখাতে থাকে। এইদিকে আকাশ সবকিছু নোট করে রাখে, বাকিরা শুধু দেখতেছে। ওই দিন ক্লাস শেষ করে ওরা চলে আসে। হোটেলে এসে আদ্রি ও নদী বসে বসে কথা বলতে থাকে। তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? আকাশ কিন্তু সব কিছু নোট করে নেয়। তাতে কি হয়েছে? আরে এতে করে ওর সব কিছু মনে থাকবে, কারণ আমরা এখান থেকে চলে গেলে অনেক কিছুই ভুলে যাব, কিন্তু আকাশের নোট থাকার কারণে সব কিছু মনে থাকবে। তা তো ঠিক বলেছিস, ওর তো একটা কিছু করতে হবে আমাদের। কিন্তু এখানে কোনো কিছু করা যাবে না। আরে তুই যদি এখানে উল্টাপাল্টা কোনো দোষ ওর গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করিস, তাহলে হিতে বিপরীত হতে পারে। যেমন? তুই একবার কলেজে কি করেছিলিস মনে নেই তোর? আছে তো, কেন, কি হয়েছে? এখন যদি ওই পদ্ধতি অবলম্বন করতে চাস তাহলে তোরই ক্ষতি। এতে আবার কোনো ক্ষতি হবে? তুই তখন ছোট ছিলিস, এখন বড় হয়েছিস। এখন যদি তুই ওর নামে এই সব কিছু উঠাতে চাস, পরে যদি এই খান থেকে জোর করে তোদের বিয়ে দিয়ে দেয়, তখন কি করবি?
কি বলছিস এইগুলো তুই? ঠিকই বলেছি। তাই আমরা এখানে এগুলো করা যাবে না, কারণ তুই তো জানিস। তাহলে এখন করব কি? এখন তুই চুপচাপ থাক, সুযোগ বুঝে শোধ নিয়ে নিবি। ঠিক আছে। এইদিকে দিনের পর দিন যেতেই থাকে। আকাশের সবকিছু মোটামুটি চলতে থাকে। ওদের বিমানে ওঠানো হয়। বিমানে কখন কি করতে হবে তা সবকিছু ওদের দেখাতে থাকে। তার সাথে ওদের প্যারাশুট দেওয়া হয়। এতে করে যারা নিচে নামতে পারবে ওরা প্যারাশুটের মাধ্যমে নামার জন্য প্রস্তুত হয়। কি ব্যাপার, তোমরা যাবে না? আমার কোনো ইচ্ছে নেই তোর সাথে চিপকে চিপকে যাওয়ার। আচ্ছা নদী, তুই তো যেতে পারিস। নদী, তুই কিন্তু একদম যাবি না বলে দিলাম। ঠিক আছে, যাব না। তাহলে তোমরা থাকো, আমি যাচ্ছি। আকাশ বিমানের ভেতর থেকে লাফ দেয়। ওরা 10 জন লাফ দেয় বিমানের ভেতর থেকে। ওরা লাফ দেওয়ার পর আদ্রি একটা হাসি দেয়। কি রে, তুই হাসছিস কেন? তা তুই বুঝবি না, শুধু দেখতে থাক কি হয় না হয়। তুই কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই শুধু চুপচাপ দেখতে থাক। আকাশ ও বাকি 9 জন প্রায় 30 ফুট নিচে নামার পর ওরা প্যারাশুট খোলে। কিন্তু সবার প্যারাশুট খোলে, আকাশেরটাও খোলে। তবে সমস্যা হচ্ছে আকাশের প্যারাশুট ছিদ্র করা ছিল, তাই বাতাসে তাড়াতাড়ি নামছে। এদিকে বাকি সবাই আকাশকে বাঁচানোর জন্য আসছে না, কারণ ওরাও আকাশকে দেখতে পারে না। তাই আকাশ প্যারাশুট ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তাই অনেক সাবধানের সাথে প্যারাশুট নিয়ে চলে যায় সমুদ্রের কিনারায়, গিয়ে পড়ে পানিতে। যার জন্য আকাশের তেমন একটা ক্ষতি হয়নি, কারণ আকাশের এমন অবস্থা দেখে একদল উদ্ধারকর্মী আকাশকে ফলো করতে থাকে আকাশ কোথায় গিয়ে পড়ে তা জানার জন্য। ওরা যখন দেখতে পেল আকাশ সমুদ্রে গিয়ে পড়ে, ওরা সাথে সাথে একটা বোট নিয়ে আকাশকে ওখান থেকে উদ্ধার করে। কারণ আকাশের গায়ে যে প্যারাশুটের জন্য আলাদা পোশাক পরা ছিল, যার জন্য সাঁতার কাটতে কষ্ট হবে তা নিয়ে উদ্ধারকর্মী আকাশকে উদ্ধার করে হোটেলে নিয়ে আসে। আকাশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছি। এখন ঠিক আছি আমি। তুমি রেস্ট নাও আকাশ। এইদিকে আকাশ রেস্ট নেয়, অন্যদিকে নদী ও আদ্রি বসে আছে। তার মানে এটা তোর প্ল্যান ছিল ওকে মারার? আরে ওকে মারতে কেন চাইবো? আমি তো চেয়েছিলাম ও মাটিতে পড়ে যেন হাত পা ভেঙে যায়, যাতে করে ও আর পাইলট হতে না পারে। অদ্রি, তবু কাজটা তুই ঠিক করলি না। কেন ঠিক করলাম না? দেখ, এতে করে ওর প্রাণটা চলে যেতে পারতো। যায়নি তো তাহলে এখন সমস্যা কোথায়? পাইলটের নেশা তোকে পাগল করে দিয়েছে। আমি সত্যি ভাবতেও পারিনি তুই এমনটা করবি। দেখ, এইসব আমি বুঝি না। আমি পাইলট হব, আর ওকে আমার উপরে আমি উঠতে দিব না। এই কথাটা তুই মনে রাখিস। আমি জানিও না তুই কি চাইছিলিস, তবে তুই কাজগুলো ঠিক করিসনি। এইদিকে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ শেষ হয়ে আসে। শেষ দিনে তোমরা অনেক ভালোভাবে সব কাজ শেষ করেছো। আশা করি এই কয়েকদিনে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। জি স্যার, ঠিক বলেছেন। আপনি যতটুকু শিখিয়েছেন আমি প্রায় সবই শিখতে পেরেছি। গুড বয়। আমি দোয়া করি তোমরা সবাই ভালো থেকো, তার সাথে অনেক তাড়াতাড়ি যেন পাইলট হতে পারো। ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের এত ভালো করে শেখানোর জন্য। তোমাদের শেখানো শেষ, আশা করি এখন তোমরা কিছুটা পারবে। হ্যাঁ স্যার, দোয়া করবেন। সত্যি আকাশ, ওই দিনে তোমার জন্য আমাদের যা চিন্তা হয়েছে তোমাকে বোঝানো যাবে না। চিন্তা করবেন না স্যার, আপনাদের দোয়ায় ভালোভাবে ফিরতে পেরেছি। তুমি কিন্তু প্যারাশুট ভালোই কন্ট্রোল করতে পারো। জি স্যার, অনেক আগে আমি শিখেছি। আচ্ছা, তাহলে তোমরা এবার যাও। ওকে ক্যাপ্টেন, আমি তাহলে ওদের নিয়ে যাচ্ছি। ওরা ওই দিন সফর শেষ করে সবাইকে ভার্সিটিতে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়া হলে ওরা বেরিয়ে যায়। তখন আকাশ ফলো করে আদ্রি ওর দিকে তাকিয়ে রেগে বের হয়ে যায়। কিন্তু আদ্রি কেন এইভাবে রেগে গেল তাই আকাশ বুঝতে পারল না। আকাশ চলে আসে ওখান থেকে। এইদিকে 2 দিন পর আকাশ ভার্সিটিতে আসে। তখন আসলে ওদের মধ্যে আবার দেখা হয়। তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? কি জেনেছিস তুই?
তুই এমন ভয় কেন পাচ্ছিস? কারণ তুই আমাকে ভয় দেখাচ্ছিস সেজন্য পাচ্ছি। বাহ, তাহলে তুই আমাকে ভয়ও পাস? ওই একদম ফায়দা উঠাবি না। উঠালে কি করবি? কলেজের ওই ঘটনার কথা মনে আছে কি? কোন ঘটনার কথা বলছিস? ওই যে আমার সর্বনাশ করা নিয়ে। ওটা তো তুই। ওটা তো আমি, তুই আর নদী জানি, অন্য কেউ তো আর জানে না। ওই যে ঘটনাটা আসলে নাটক ছিল। তোকে কিন্তু এটার জন্য পস্তাতে হবে। এবারও যদি এমন কিছু করে বসি তাহলে কি হবে তোর ভেবে দেখেছিস? তুই চাসটা কি? তুই পাইলট ছাড়া যে কোনো কিছু হ, আমার কোনো আপত্তি নেই, শুধু এই পাইলট না হলেই হয়। তুই কি ভুলে গেছিস কি বলছিস তুই? বলিনি আমি। আর তুইও মনে রাখ, আমি ওই রকম ভাবে এবারও তোর ক্যারিয়ার বরবাদ করে দিব। তাই নাকি? দেখাই যাক কে কাকে বিপদে ফেলে। তুই শুধু দেখতে থাক। আর 8 মাস বাকি আছে। এই 8 মাসে আমি তোকে এই ভার্সিটি থেকে বের করেই ছাড়বো, মনে রাখিস। ওরা যে যার মতো চলে যায়। এইদিকে দিন যেতে থাকে, ওদের মধ্যে শত্রুতা বাড়তে চলেছে। কোনো মতেই ওরা একজন আরেকজনকে দেখতেই পারে না। অন্যদিকে আদ্রি বাড়িতে গিয়ে ওর আব্বুকে বলে, আব্বু, আমার পথে একটা ছেলে কাটা হয়ে দাঁড়িয়েছে। কি করেছে ছেলেটা? আব্বু, ওই ছেলেটা আমার গায়ে হাত দিয়েছে, আমাকে বাজেভাবে কথাও বলেছে। এই কথা শুনে আদ্রির আব্বু অনেক রেগে যায়, কেননা উনি এইসব কিছু সহ্য করতে পারে না। ওনার মেয়ের অসম্মান উনি কিছুতেই শুনতে চায় না। নাম কি ছিল ছেলেটার, আর কি করে? ওই ছেলেটা আমার সাথেই পড়ে, একই ক্লাসে। ওর নাম আকাশ। আদ্রি রুমে চলে যায়। অন্যদিকে আকাশ দোকান থেকে ফিরছিল, তখন কিছু ছেলে ওর সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার? সাইডে তো অনেক জায়গা পড়ে আছে যাওয়ার জন্য, তা না করে আমার সামনে কেন দাঁড়িয়ে আছেন? ওই তা কি তোকে বলতে হবে? তাছাড়া তুই এখন দাঁড়িয়ে থাক। তো সাহস কি করে হয় আমাদের উপদেশ দেওয়ার? বারে, আমি কি করলাম? শুধু আপনাদের বলছি। কথাটা বলার আগে রানা আকাশের মুখে একটা ঘুষি মারে। এতে আকাশের মুখ থেকে কিছুটা রক্ত বের হয়। ভালোভাবে বললেই তো পারতে, মারামারি করার কি আছে? এই, আবারও মুখের ওপর কথা বলছিস? এই, তোরা ওকে একটু বুঝিয়ে দে। ওদের কথায় আকাশ বুঝতে পারে এরা সামান্য এই কথা নিয়ে এতটা মারামারি করবে না। ওরা আকাশকে মারতে এগিয়ে আসে। আকাশও ওদের থেকে পালিয়ে কিছুটা দূরে চলে আসে, কিন্তু এরপরও ওরা আকাশকে ধরে ফেলে। বুঝলাম না ভাই, সামান্য একটা কথা নিয়ে এত কিছু কেন করছেন? তোর আজকেই এমন হাল করব যে সারা জীবনও মনে রাখবি তুই। বলেই ওরা আকাশকে মারতে থাকে। এদিকে আকাশ মার খেয়ে রাস্তায় পড়ে আছে। কেউ একজন আকাশকে রাস্তায় পেয়ে নিয়ে আসে হাসপাতালে। ডক্টর আকাশের জ্ঞান ফিরিয়ে আনে। অনেক সময় যাওয়ার পর আকাশের জ্ঞান ফিরে সামনে তাকিয়ে দেখে একজন লোক বসে আছে। উঠো না, তুমি যেভাবে আছো শুয়ে থাকো। আমাকে কি এখানে আপনি? হ্যাঁ, আমি এখানে নিয়ে এসেছি। তা তোমাকে দেখে মনে হয়েছিল কেউ তোমাকে মেরেছে। জি আঙ্কেল। এরপর আকাশ ওই লোকটাকে সব ঘটনা খুলে বলে। উনি সবটা বুঝতে পারে। বুঝতে পারার পর উনি বলে, দেখো, সামান্য এই বিষয় নিয়ে তোমাকে এইভাবে মারবে কেন? ওরা নিশ্চয় কোনো না কোনো কারণে এসেছে তোমাকে মারতে, তাই একটা কারণ দেখিয়ে মেরে গিয়েছে। আমারও তাই মনে হয়েছিল। এই নাও $20, তুমি তোমার বাসায় চলে যেও, আর হসপিটালের বিল আমি মিটিয়ে দিয়েছি। আঙ্কেল, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, মানুষ তো মানুষেরই উপকারে আসবে। সত্যি, আপনার মতো যদি সবাই হতো। আচ্ছা, আমি এখন যাই, রাত হলে আবার সমস্যা হবে। তোমাকে এখান থেকে সকালে যেতে দিবে। এখন হয়তো ঘুমের ইঞ্জেকশন দিবে। আচ্ছা আঙ্কেল, সাবধানে যাবেন। কিছুক্ষণ পর ডক্টর এসে ইঞ্জেকশন দিয়ে যায়। পরের দিন সকালে আকাশ ওঠে। হসপিটাল থেকে বের হয়ে চলে আসে ভার্সিটিতে। ভার্সিটিতে এসে আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে। তখন ওকে দেখে আদ্রি হেসে ওঠে। দেখ নদী, কোথায় চুরি করতে গিয়ে ধোলাই খেয়ে এখন ভার্সিটিতে এসেছে। সত্যি কি মারটাই না মেরেছে। ওদের দেখে যা কিছু বুঝলাম। দেখো, তোমরা কিন্তু। আমরা কি?
দেখো আমার ক্লাসে দেরি হচ্ছে, যাই আমি। আকাশ চলে যায় ক্লাস করতে। এইদিকে আদ্রি তো আশ্চর্য, কেননা এত মার খেয়েও আকাশ এখনো হেঁটে হেঁটে আসছে তাই শুনে। কি রে, তুই তো বলেছিলিস তোদের লোক নাকি ওদেরকে খুব মেরেছে, কিন্তু এখন দেখি ও দিব্যি হেঁটে যাচ্ছে। সেটা তো আমি ভাবছি কি করে এমনটা হলো। আচ্ছা, যারা ওকে মারতে গিয়েছিল ওরা কোথায়? দাঁড়া, একটা কল দিয়ে দেখি। আদ্রি ওদের সাথে কলে কথা বলে। কথা শেষ করে জানতে পারে ওরাও হসপিটালে, কেননা আকাশ নিজে তো মার খেয়েছে, সাথে ওদেরকেও মার খাইয়েছে। রাগে জিদের বসে আদ্রি মোবাইল ছুঁড়ে মারে। কি হয়েছে? তুই মোবাইল কেন ছুঁড়ে মারলি? ও ওদেরকে মেরে ওদেরও হসপিটালে পাঠিয়ে দিয়েছে। কি বলছিস? এখন তাহলে উপায় কি? আবার ও পুরনো সেই বুদ্ধিটা খাটাতে হবে। আচ্ছা, কিন্তু এমনটা হবে কি করে? তা তুই আমার উপর ছেড়ে দে। দুদিন পর আকাশ আবারও ভার্সিটিতে আসে, তবে আজকে আদ্রি শাড়ি পরে এসেছে, যার জন্য আদ্রিকে আজকে অনেক সুন্দর লাগছে। আকাশ তো তাকিয়ে আছে আদ্রির পেটের দিকে, যা আদ্রি বুঝতে পারে। আসলে আদ্রিও ইচ্ছা করে পেট দেখিয়ে রেখেছে। আদ্রি আকাশের সামনে দিয়ে চলে আসে রুমের মতো। কিছুক্ষণ পর আকাশও রুমে আসে, এসে দেখে আবার আগের মতো পুরো রুম ফাঁকা। সব কিছু আগের মতো মনে হচ্ছে, তাই না? মানে তুই আজকে এই জন্য শাড়ি পরে এসেছিস? তা নয় তো কি। প্লিজ, তুই আবার এত বড় সর্বনাশ করিস না। এখন আমি অভিনয় করব আর সবাই তোকে দোষী মনে করবে। আমার মতো একটা হট মেয়েকে রুমের মধ্যে একা পেয়ে বলতেই কেমন যেন লাগছে। আর এই ঘটনার পর স্যার তোকে এমনিতেই বের করে দিবে। আকাশ পিছনে তাকিয়ে দেখে দরজা বন্ধ, তাই আকাশ আদ্রির কাছে দৌড়ে যায় আর ওকে জড়িয়ে ধরে, কিস করতে থাকে। আকাশের এমন আচরণে আদ্রি নিজেও ভয় পেয়ে যায়। এরপর আকাশ আদ্রির মুখ চেপে ধরে, আদ্রির পেটে কিস করতে থাকে, যা আদ্রি কখনো ভাবতে পারেনি। আদ্রি চিৎকারও করতে পারছে না মুখে টেপ থাকার কারণে। এভাবে 5 মিনিট আকাশ ইচ্ছা করে আদ্রিকে অনেক আদর করে। 5 মিনিট পর নদী কিছু স্যার ও ছাত্রছাত্রীকে নিয়ে রুমে এসে দেখে আদ্রি শাড়ি দিয়ে ওর শরীর ঢেকে রেখেছে, আর আকাশ ওর পাশেই ছিল। সবাই ওদের এইভাবে দেখে অবাক হয়ে যায়। আদ্রি তো কান্না করছে, আর নদী তা দেখেছে। কি অ্যাক্টিং করতে পারিস তুই অদ্রি, সত্যি তোকে অস্কার দেওয়া উচিত। অন্যদিকে সব শিক্ষক ও ছাত্রছাত্রী দাঁড়িয়ে তা দেখছে। নদী গিয়ে আদ্রিকে জড়িয়ে ধরে। স্যার, ও আমাকে রুমে একা পেয়ে আমার অদ্রি, তুমি কেঁদো না, আমরা ওর ব্যবস্থা নিব। স্যার, ওকে এই কলেজ থেকে বের করে দিবেন স্যার, যাতে অন্য কোনো মেয়ের দিকে না। চিন্তা করো না অদ্রি, ওকে আমরা ব্যবস্থা নিয়ে পুলিশের হাতে তুলে দিব, যাতে করে আর কখনো এমনটা না করতে পারে। তাই তুমি এখন যাও সাবধানে। স্যার, আমি কি ওকে বাড়ি নিয়ে আসবো? হ্যাঁ, তাহলে ভালো হয়। আর আকাশ, তোমাকে এই ভার্সিটি থেকে বের করে দেব, তার সাথে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। তাহলে তো আমার। আচ্ছা, ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? না স্যার, তা পারিনি, তার আগেই তো আপনারা এসে গিয়েছেন। তোমাকে ভাবতে হবে না, ওর শাস্তি ও পাবে। নদী, তুমি ওকে নিয়ে বাসায় যাও, এই ব্যাপারটা কাউকে বলার প্রয়োজন নেই। আদ্রি ও নদী বেরিয়ে যায়। ওরা বেরিয়ে যাওয়ার পর ওই, আর অ্যাক্টিং করতে হবে না। ওই আকাশ সত্যি সত্যি আজকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। কি বলছিস কি তুই? সত্যি। চিন্তা করিস না, ওকে তো ভার্সিটি থেকে বের করবে, সাথে পুলিশও দেবে। অন্যদিকে আকাশকে ভার্সিটির একটা রুমে আটকে রাখা হয়, কেননা কিছুক্ষণ পর পুলিশ আসে। কেননা পুলিশকে সামনে রেখে আকাশকে ভার্সিটি থেকে বের করে দিবে, সাথে অন্য কোথাও যেন পড়তে না পারে তাও ব্যবস্থা করবে। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমান। কি বলেছেন পাইলট? তার মানে আপনি তখন সবকিছু নিজ ইচ্ছাতেই করেছেন? হ্যাঁ, আমার ইচ্ছেতেই করেছি।
তা যদি নিজ ইচ্ছাতেই করে থাকেন তাহলে আবার পাইলট কিভাবে হয়েছেন? আকাশ চুপ করে তাকিয়ে আছে আদ্রির দিকে, আর আদ্রি নিচের দিকে তাকিয়ে আছে।